নমস্কার, আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আন্তর্জাতিক গোয়েন্দাগিরির কৌশল কিভাবে রাতারাতি পাল্টে গেছে, আজ আমরা তার একদম গভীরে যাব। এই এক্সপ্লেনারটা আমরা এমনভাবে একদম খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে গুছিয়ে তৈরি করেছি, যাতে ছাত্রছাত্রী বা শিক্ষক যারাই এটা দেখছেন তাদের আর অন্য কোনো সোর্স থেকে পড়ার প্রয়োজনই পড়বে না। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, ভাবুন তো একবার, বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা আপনার দেশের সীমানা পার না করেই দেশের সবচেয়ে গোপনীয় প্রতিরক্ষা তথ্য চুরি করে নিচ্ছে। শুনতে অবাস্তব লাগছে, তাই না? কিন্তু জেমস বন্ডের মতো সশরীরে শত্রুর ডেরায় ঢুকে পড়ার যুগ এখন শেষ। এখনকার গুপ্তচর বৃত্তি অনেক বেশি সাইলেন্ট আর পুরোটাই ইন্টারনেট নির্ভর। এই নতুন কৌশলটা বোঝার আগে চলুন পুরনো পদ্ধতিটা একটু ঝালিয়ে নিই। আগে কি হতো? টার্গেট করা হতো মূলত অবসরপ্রাপ্ত সামরিক আধিকারিকদের, বিশেষ করে ফাইটার পাইলটদের। বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের আকাশছোঁয়া বেতনের লোভ দেখিয়ে সশরীরে বিদেশে, মূলত চীনে নিয়ে যেত। লক্ষ্য একদম পরিষ্কার, পশ্চিমা সামরিক মতবাদ আর এভিয়েশন কৌশলগুলো নিজেদের পাইলটদের শিখিয়ে নেওয়া। কিন্তু এই পুরনো পদ্ধতির সবচেয়ে বড় গলতটা কোথায় ছিল জানেন? ওই সশরীরে ভ্রমণ। কারণ গেলেই পাসপোর্টে স্ট্যাম্প পড়বে, নথিপত্রের প্রমাণ থেকে যাবে। আর ঠিক এই জায়গাতেই মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের সন্দেহ গাঢ় হয়। শুরু হয় তদন্ত, বিচার আর কঠোর সতর্কতা। ব্যাস, পুরনো কৌশল ফ্লপ। এবার একটু ভেবে দেখুন, দুই যুগের পার্থক্যটা কতটা বিশাল। একদিকে সেই হাই রিস্ক গুপ্তচর বৃত্তি, বিদেশে যাওয়া, পাসপোর্টের ছাপ, আর অন্যদিকে আজকের এই নতুন কৌশল, সম্পূর্ণ ঝুঁকিহীন। জাস্ট লিঙ্কডইন বা নকরির মতো জব পোর্টালে একটা মেসেজ, $300 একটা ছোট গিগ, আর পুরোটাই হচ্ছে আপনার নিজের ঘরে বসে, মানে ওয়ার্ক ফ্রম হোম। পর্ব ১, দ্য ডিজিটাল ট্রোজান হর্স, গিগ ইকোনমির ব্যবহার। এই যে ডিজিটাল ফাঁদ, এটা আসলে 4 ধাপের একটা খুব চতুর ফানেল। প্রথম ধাপে কি হবে? হংকংয়ের কোনো থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত এক পিএইচডি স্টুডেন্ট হিসেবে কেউ আপনাকে মেসেজ করবে। দ্বিতীয় ধাপে একটা খুব সাধারণ গবেষণাপত্রের জন্য সামান্য কিছু ডলারের অফার আসবে। এরপর তৃতীয় ধাপে গিয়ে তারা আপনার বিশ্বাস অর্জন করে নেবে আর নির্দিষ্ট বেতনে আপনাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করবে। আর একদম শেষ ধাপে বেরিয়ে আসবে আসল রূপ। তারা সরাসরি আপনার কাছে দেশের অত্যন্ত সংবেদনশীল প্রতিরক্ষা কৌশল সম্পর্কে তথ্য চাইতে শুরু করবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো টাকার অঙ্কটা। খেয়াল করে দেখুন, $300 থেকে $500। অঙ্কটা খুব বেশিও নয় যে আপনার সন্দেহ হবে, আবার এতটাও কম নয় যে আপনি অফারটা হেলায় ফিরিয়ে দেবেন। অবসরের পর ঘরে বসে নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা সাধারণ প্রবন্ধ লেখার জন্য এটা একটা দারুণ পারিশ্রমিক, তাই না? আর ঠিক এখানেই লুকিয়ে থাকে সবচেয়ে নিখুঁত আর নিরীহ টোপটা। পুরো ব্যাপারটা অনেকটা সেই ধীরে ধীরে গরম হওয়া জলে ব্যাঙ সেদ্ধ হওয়ার মতো। প্রথমে আপনাকে লিখতে বলা হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মতো খুব সাধারণ একটা বিষয় নিয়ে। এরপর ধীরে ধীরে টপিকগুলো বদলাবে, সামরিক মতবাদ, ভারত মহাসাগরের রণকৌশল, দেশের অস্ত্র ক্রয় প্রক্রিয়া এবং শেষে হিউম্যান ইন্টেলিজেন্স কোথায় কিভাবে মোতায়েন আছে। আপনি হয়তো ঘুণাক্ষরেও টের পাবেন না যে কখন আপনি দেশের টপ সিক্রেট তথ্য পাচার করতে শুরু করেছেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই যে এত তথ্য, এগুলো যাচ্ছে কোথায়? এর চূড়ান্ত সুবিধাভোগী কারা? খুব সহজভাবে বললে, এই মহামূল্যবান তথ্যগুলো সরাসরি চলে যাচ্ছে বিদেশি সামরিক বাহিনীর হাতে, যাতে তারা তাদের প্রতিপক্ষের দুর্বলতাগুলো বুঝতে পারে। আর হ্যাঁ, বিভিন্ন অস্ত্র নির্মাণকারী সংস্থাগুলো এই তথ্য কাজে লাগিয়ে বোঝে কোন দেশের ঠিক কী ধরনের অস্ত্রের প্রয়োজন, আর সেই অনুযায়ী তারা তাদের সাপ্লাই চেইন সাজায়। পর্ব ২, নিশানায় ভারত, দেশের মাটিতে নতুন বিপদ। অনলাইনের এই শিকারীদের প্রাইম টার্গেট কারা জানেন? মূলত প্রাক্তন প্রতিরক্ষা আধিকারিক, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কেন? কারণ সামরিক কৌশল বা প্রতিরক্ষার সরঞ্জাম ক্রয় প্রক্রিয়ার মতো বিষয়গুলোতে এদের একদম ফার্স্ট হ্যান্ড নলেজ থাকে। বিদেশি গোয়েন্দাদের কাছে এরা আক্ষরিক অর্থেই সোনার খনির মতো। চলুন একটা রিয়েল লাইফ কেস স্টাডি দিয়ে ব্যাপারটা বুঝি। রিয়ার অ্যাডমিরাল গিরিশ কুমার গর্গ, ইনি আন্দামানে ডিফেন্স অ্যাকুইজিশন অফিসার ছিলেন। শুধু তাই নয়, অত্যন্ত গোপনীয় নৌ অভিযানের ডিরেক্টর জেনারেল হিসেবেও তিনি কাজ করেছেন। বুঝতেই পারছেন ওর কাছে থাকা তথ্যের ওজন কতটা ভারী, আর ঠিক কেন ওকেই টার্গেট করা হয়েছিল। পদ্ধতিটা ছিল একদম ছকে বাঁধা। হংকং বিশ্ববিদ্যালয়ের এক ভুয়া পিএইচডি স্টুডেন্ট তাকে অ্যাপ্রোচ করে, বলে যে তারা WTW অ্যানালিসিস নামে একটা এনজিও বা থিঙ্ক ট্যাঙ্কের হয়ে কাজ করছে। আর অফার ওই একই, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে একটা প্রবন্ধ লেখার জন্য $300। কিন্তু এরপরই ঘটল আসল টুইস্ট। এই অত্যন্ত অভিজ্ঞ সামরিক আধিকারিক যখন ওই WTW অ্যানালিসিস সংস্থাটার ব্যাপারে ডিটেলস জানতে চাইলেন, ওয়েবসাইটের লিঙ্ক চাইলেন, ওই ভুয়া ছাত্ররা একটা খুব পরিচিত অজুহাত দিল।
তারা বলল ওয়েবসাইটটি বর্তমানে আন্ডার মেইনটেন্যান্সে আছে। ব্যাস, এই একটা লাইনেই পুরো গেম ওভার। অ্যাডমিরাল সাথে সাথে বুঝে গেলেন এটা একটা ফাঁদ, আর তৎক্ষণাৎ তাদের ব্লক করে দিলেন। ভাবছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? একেবারেই না। ঠিক একইভাবে লিঙ্কডইনে দিল্লির একজন সেনা কর্নেলকেও অ্যাপ্রোচ করা হয়েছিল। তাকে সরাসরি কমব্যাট ডক্ট্রিন বা যুদ্ধ কৌশল নিয়ে লেখার অফার দেওয়া হয়। এর থেকেই পরিষ্কার এটা কতটা সুসংগঠিত আর বিস্তৃত একটা অপারেশন। পর্ব ৩, ফাঁদ শনাক্তকরণ, সরকারি সতর্কতা। ব্যাপারটা এতটাই সিরিয়াস যে খোদ সরকারকেও আসরে নামতে হয়েছে। এই তো জানুয়ারি মাসেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আনুষ্ঠানিকভাবে একটা নির্দেশিকা জারি করেছে। সেখানে পরিষ্কারভাবে স্কলারদের এই ভুয়া আন্তর্জাতিক স্টুডেন্ট প্রোফাইল আর ফ্রিল্যান্স কাজের ফাঁদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এমনকি সম্প্রতি ঘটা তিনটে বড় গুপ্তচর বৃত্তির চেষ্টার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। সবশেষে একবার ভেবে দেখুন, সামান্য একটা ফ্রিল্যান্স চেকে লোভে পড়ে কতজন মানুষ যারা হয়তো দেশের ভালোই চান, তারা অজান্তেই এই গোয়েন্দা নেটওয়ার্কের হাতে দেশের মহামূল্যবান তথ্য তুলে দিয়েছেন। এই অদৃশ্য বিপদের আসল পরিধিটা যে কতটা বিশাল, সেটা ভাবলেই কিন্তু গায়ে কাটা দেয়। এই গোটা বিষয়টি নিয়ে একদম খুঁটিনাটি তথ্যসহ এই শিক্ষামূলক বিশ্লেষণটিকে এত সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার পুরো ক্রেডিট কিন্তু যাচ্ছে শিবারাতি এডুকেশন এবং শুভদীপ সিংহা স্যারের কাছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এটা একটা দারুণ রেফারেন্স হিসেবে কাজ করবে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।